আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। লেবাননের বিভিন্ন স্থানে শুক্রবারও ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি সেনারাও দেশটিতে ঢোকার চেষ্টা করেছিল। তবে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল গোটা এলাকা প্রচণ্ড বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে। সর্বশেষ এই হামলার লক্ষ্যবস্তু কী ছিল বা হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে পরপর 10টিরও বেশি হামলা চালানো হয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হবার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে এটা ছিল সবচেয়ে ভয়ানক আক্রমণগুলোর অন্যতম। বৈরুতে এবং শহরের বাইরে সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারা নিশ্চিত করেছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। বিস্ফোরণের ফলে অনেক দূরের দালান কোঠাও কেঁপে ওঠে। এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সারাদিনে ইসরায়েলি হামলায় 37 জন নিহত এবং 151 জন আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলার পর লেবাননে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। আর গত কয়েক দিনের যুদ্ধের ফলে ঘর ছাড়া হয়েছে অন্তত 12 লাখ মানুষ। প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ওদেইসা শহরের কাছে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চল দিয়ে লেবাননে ঢুকতে চেষ্টা করে দখলদার সেনাদের একটি দল। হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বড় আকারের একটি বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে সেনাদের অনেকে হতাহত হয়েছে এবং বাকিরা পিছু হটতে বাধ্য হয়েছে। শুক্রবার মধ্যরাতে সংগঠনটি আরও জানিয়েছে সেনারা আবারও অগ্রসর হওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মাঝে লড়াই চলছে। তবে কোনো পক্ষই হতাহতের ঘটনা নিয়ে কিছু জানায়নি। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে গত 4 দিনে তারা 250 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে ইরাক থেকে চালানো ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হবার কথা স্বীকার করেছে তেল আবিব কর্তৃপক্ষ। তারা বলেছে ওই হামলায় আরও 24 সেনা আহত হয়েছে। শুক্রবার যেই 2 সেনার নিহত হবার কথা স্বীকার করা হয়েছে তাদের একজন সার্জেন্ট ও একজন কর্পোরাল, দুজনেরই বয়স 19 বছর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরাকের মিলিশিয়ারা বিস্ফোরক বোঝাই 2টি ড্রোন পাঠিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে প্রথম ড্রোনটি গোলা ছুড়ে ভূপাতিত করলেও দ্বিতীয়টি গোলান উপত্যকার একটি সেনা ঘাঁটিতে আঘাত হানে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দ্বিতীয় ড্রোনটিকে শনাক্ত করতে পারেনি ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম, যে কারণে সাইরেনও বাজেনি এবং সেনারা আত্মরক্ষার সুযোগও পায়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল বেশি দিন টিকবে না। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুমার খুতবায় একথা বলেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ। খামেনি আরও বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি ছিল এই ক্ষেপণাস্ত্র হামলা। গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলাকেও যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন এই শাহাদাতের জেরে এই অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না এবং জয়ী হবে। ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক বলে খুতবায় মন্তব্য করেন খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন
আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভেদ ও বিদ্রোহের বীজ বপন করা, সব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণেরও শত্রু। আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি। তাই তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে। খামেনি সর্বশেষ 2020 সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার কাসেম সুলাইমানি 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। বদলা হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এই ঘটনার পর খামেনি জুমার নামাজে ইমামতি করেছিলেন। ইচ্ছাকৃত উস্কানি ও আঞ্চলিক শান্তি প্রক্রিয়া নষ্ট করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা, পশ্চিম তীর ও লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি একথা বলেন। টেকনোফেস্ট নামে তুরস্কের প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, যতবার আমরা যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শান্তির কাছাকাছি পৌঁছেছে, ইসরায়েল ততবারই নতুন করে উস্কানি দিয়েছে। আমাদের অঞ্চলকে শোকে নিমজ্জিত করতে তারা সব উপকরণই ব্যবহার করছে। গাজা ও লেবাননের বাইরেও যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের আছে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একটি অশুভ পরিকল্পনার বাস্তবায়ন চলছে, যেটা শুধু গাজা, পশ্চিম তীর ও লেবাননে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের মূল উদ্দেশ্য কি তা বোঝা কঠিন কিছু নয়। বক্তৃতায় বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি এসব হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেন। ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার জন্য পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যেভাবে এই গণহত্যাকে সমর্থন করছে সেটিও অত্যন্ত বেদনাদায়ক। যারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তারা এই গণহত্যায় সমানভাবে দায়ী বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, যারা বোমা সরবরাহ করছে এবং যারা বোমা ফেলছে তাদের উভয়ের হাতেই লেগে আছে প্রতি ফোঁটা রক্তের দাগ। সাইকাস পিক্ট চুক্তির মতো আরেকটি চুক্তি করে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার চেষ্টা করা হলে এই অঞ্চলের মানুষ মেনে নেবে না বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে ভাগ করার চেষ্টা কিছুতেই গ্রহণযোগ্য হবে না। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, প্রথমে হামাসকে অজুহাত বানিয়ে ইসরায়েল গাজা দখল করেছে, এখন হিজবুল্লাহকে অজুহাত বানিয়ে লেবানন দখলের চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। তিনি বলেন, ইসরায়েলে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদের সাথে আলোচনা করবে। হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবেন কিনা। জবাবে তিনি বলেন, না। বাইডেন আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। এখনকার পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। একদিন হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন জানান, ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলার পরিকল্পনাও তিনি সমর্থন করেন না। বাইডেন বলেন, আমি যদি ইসরায়েলের জায়গায় থাকতাম তাহলে ভিন্ন কিছু ভাবতাম। এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তারা সব সময় আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত। লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান যে কোনো উস্কানির বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কেউ এটিকে ছোট করে দেখলে সেটি হবে তাদের জন্য বিপর্যয়কর। রেজা আরিফ বলেন, ইরান বরাবরই ইহুদিবাদীদের উস্কানির জবাবে ধৈর্য ধরেছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক স্থাপনায় মিসাইল হামলা চালায় ইরান। প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল দিয়ে চালানো ওই হামলার পর বদলা নেওয়ার কথা ভাবছে ইসরায়েল। পিটিআই নেতাকর্মীদের সাথে পুলিশের রাতভর সংঘর্ষের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। দ্য ডনের খবরে বলা হয়েছে,
আসন্ন সাংঘাই সহযোগিতা সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার ইমরান খানের দলের নেতাকর্মীরা ইসলামাবাদের ডি চক এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এরপর রাতভর রাজধানী শহরের বিভিন্ন পয়েন্টে পিটিআই নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইমরান খান তার দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান, কিন্তু সরকার বিক্ষোভ নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেতাকর্মীরা ডি চক এলাকায় জড়ো হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই শুরু হয় সংঘর্ষ। এদিকে ইমরান খানের ৭২তম জন্মদিন উপলক্ষে শনিবার তার নিজ শহর লাহোরের মিনারি পাকিস্তানে সমাবেশের ডাক দেয় পিটিআই। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাহোরে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। সরকারি দলের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সেখানেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। প্রায় ১ দশক পর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংঘাই সহযোগিতা সংস্থার একটি কনক্লেভে যোগ দিতে পাকিস্তান যাবেন এস জয়শঙ্কর। সর্বশেষ পাকিস্তান সফরে যাওয়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফর করেছিলেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রণধীর জয়সওয়াল। এনডিটিভির খবরে বলা হয়, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর সাংঘাই সহযোগিতা সংস্থার কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট সম্মেলনের আয়োজন করেছে পাকিস্তান। এই সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, এই সফরে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জয়শঙ্কর। তিনি শুধু এসসিও এর শীর্ষ সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন জয়সওয়াল। আগস্টে এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। সাংঘাই সহযোগিতা সংস্থা হচ্ছে এশীয় ৯টি রাষ্ট্রের সম্মিলিত জোট, যা মূলত আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতাকে উদ্দেশ্য করে ১৯৯৬ সালে গঠিত হয়েছিল। এই সংস্থার সদস্য দেশগুলো হলো পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এদিকে ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। সেখানকার একটি জঙ্গলে শুক্রবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এনডিটিভি জানিয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার থেকে মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। শুক্রবার বেলা ১২:৩০টার দিকে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। দীর্ঘক্ষণ একটানা চলে এই লড়াই। একটি সূত্র জানিয়েছে, অভিযানে বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একে সিরিজের রাইফেলও আছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।